নমস্কার, আমি চিনির সাথে চায়ের আড্ডার আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকের এপিসোডটা একটু সিরিয়াস হতে চলেছে, কারণ আজকে আমাদের সাথে আমাদের স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট রাজনীতিবিদ এবং লেখক দীপ্তার্শ যশ। নমস্কার দাদা। আজকের আলোচনা কিন্তু একটু সিরিয়াস হতে পারে এবং আমরা আজকে মূলত রাজনীতি নিয়েই আলোচনা করব। তো প্রথমেই আমি জিজ্ঞেস করব যে রাজনীতিতে আসা কিভাবে? রাজনীতিতে আসা বলতে, দেখুন, আমার বাড়িতে একটা রাজনৈতিক আবহ ছিলই। আমার বাবা, তিনি এক সময় বামপন্থী রাজনীতি করেছেন। 65 থেকে 71 যে সময় যখন সিপিএম পার্টি তৈরি হয়, সেই সময় তিনি বর্ধমান জেলার এসএফআই এর জেনারেল সেক্রেটারি ছিলেন তিনি। আচ্ছা। আমার মাসি, তিনি রাজনীতি করেছেন। বিনয় চৌধুরী আমার দাদু হন। আচ্ছা। যিনি ভূমি সংস্কারের গর্ব এখনো সিপিএম করে। তো ফলে একটা রাজনৈতিক আবহ ছিলই, কিন্তু রাজনৈতিক আবহ থাকার ফলে মোটামুটি স্কুল বয়স থেকেই 8-9 এই সময় থেকে একটা রাজনৈতিক সচেতনতা ছিল, যেহেতু বাড়িতে একটা রাজনৈতিক আলোচনা হতো। বিশেষ করে মেমারিতে আমার যেখানে বাড়ি, সেখানে বামপন্থী রাজনীতিবিদ অনেকেই, বিনয় কোনার, হরেকৃষ্ণ কোনার, মহারানী কোনার, এরা প্রায়ই আমাদের বাড়িতে আসতেন। বা আমার মাসির বাড়িতে আমি ছোটবেলায় মানুষ হয়েছি, সেখানেও আসতেন। তো সেখানে একটা রাজনৈতিক আলোচনা বরাবরই শুনেছি, ফলে রাজনৈতিক সচেতনতা একটা ছিল, কিন্তু সেইভাবে আমি রাজনীতির সাথে কখনোই ছিলাম না। রাজনীতির সাথে যোগাযোগটা হয় আমি যখন প্রথম ইঞ্জিনিয়ারিং পড়তে যাই উড়িষ্যায়। সেখানে আমার প্রথম একটি ঘটনার জেরে যোগাযোগ হয়। সেই সময়ে আমাদের নেতা ছিলেন এখন কেন্দ্রের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তার সাথে আমার আলাপ হয়, যোগাযোগ হয়, এবং তার সাথে আলাপের সূত্রে আমি প্রথম এবিভিপি সম্বন্ধে জানি, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। তো এবিভিপি সম্বন্ধে জানি, তাদের মতাদর্শ ইত্যাদি সম্বন্ধে জানি, কিন্তু তারপরেও সক্রিয় রাজনীতি থেকে একটু দূরেই রয়ে গেছিলাম। এরপরে একটা দীর্ঘ সময় আমি বিদেশে চাকরি করেছি, সেই অর্থে মানে রাজনৈতিক আলোচনা বা ইত্যাদির মধ্যে ছিলাম না। এরপরে 2012 সালে ফেসবুকে একটি গ্রুপ আমি খুঁজে পাই, সেটাই হচ্ছে আপনার সোজা সাপটা। সেই গ্রুপে আমি দেখি যে সেখানে দক্ষিণপন্থী বা তথাকথিত জাতীয়তাবাদী রাজনীতির একটা আলোচনা এবং বেশ কিছু ছেলেপুলে আছে, এবং সেইখানে আমি তখন প্রথম লিখতে শুরু করি ফেসবুকে। এবং এর আগে যে একটা ঘটনা ঘটেছিল, যে 2006 সালে যখন আমি নন্দীগ্রামের ঘটনা দেখি, সেই সময় বামপন্থী রাজনীতির সাথে আমার কোনো কালেই সেরকম যোগাযোগ ছিল না, বা বামপন্থী রাজনীতি আমাকে, আমার বাড়িতে বামপন্থী রাজনীতির আবহ থাকলেও আমাকে কোনোদিনই আকৃষ্ট করতে পারেনি। তো এই 2006-এর পরে, নন্দীগ্রামের পরে, সেটা একদম চিরতরে বিচ্ছেদ যাকে বলা যায়, সেই বিচ্ছেদ হয়। 2012 সালে প্রথম আমি লেখালেখি শুরু করি। তো সেই সময় মনে আছে, তখন আমি সেই সময় সিঙ্গাপুরে থাকতাম চাকরি সূত্রে। তো মনে আছে, তখন মোটামুটি একটা কিছু লিখলেই মোটামুটি সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই ঝাঁপিয়ে পড়ে যে একে অ্যারেস্ট কেন করা হচ্ছে না, কেন একে জেলে দেওয়া হবে না, ইত্যাদি ছিল। তো এরপরে 2014 সালে নরেন্দ্র মোদী, বিজেপি ক্ষমতায় আসেন দিল্লিতে। তো যেদিন 2014 সালের লোকসভা ভোটের রেজাল্ট বেরোচ্ছিল, সেই সময় আমার মা সেদিন আমাকে একটি কথা বলেন, যে জানি না আমার জীবদ্দশায় আমি কোনোদিন দেখে যেতে পারবো কিনা পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় আসছে। তো এই কথাটা আমার মাথার মধ্যে এমনভাবে স্ট্রাইক করে। তো এরপরে আমি ওখান থেকে চাকরি ছেড়ে চলে আসি। 6 মাস বসে থাকার পরে আমি কলকাতায় আবার চাকরি পাই। তো সেই বলতে পারেন সক্রিয় রাজনীতির শুরু। সেই সময় বহু মিটিং মিছিল করেছি আমরা এখানে। আমার যুব মোর্চার সাথে যোগাযোগ ছিল, যুব মোর্চার দেবজিৎ দা অনেকটা গাইড করতেন। তারপরে রাজীব বিশ্বাস ছিলেন, এখন মারা গেছেন, 21 সালে কোভিডের সময় মারা যান। রাজীব দা অনেকটা গাইড করেছিলেন। এছাড়া RSS এর বিদ্যুৎ মুখার্জি, জিষ্ণুদা, এরা গাইড করেছিলেন অনেকটা বিজেপিকে, বা RSS-কে চিনিয়েছিলেন আরো ভালোভাবে। তো সেই সূত্রপাত। এবং যেটা আমার বরাবরই মনে হয়েছিল, যখন ইভেন তৃণমূল যখন 2011 সালে মানুষের মনে বিপুল আশা জাগিয়ে ক্ষমতায় আসে, কিন্তু আমার মনে হয়েছিল যে যেন বাম রাজনীতি সরে গিয়ে অতি বাম রাজনীতি এলো। মানে সিপিএম যা করতো, তৃণমূল সেটাকেই আরো অতি করতে লাগলো। এবং বেসিক্যালি আমার চিরকালই এটা বক্তব্য ছিল যে অষ্টম বামফ্রন্ট হচ্ছে তৃণমূল সরকার।
যে বামেদের যে স্বপ্ন ছিল অষ্টম বামফ্রন্ট সরকার তারা গড়বে, সেই স্বপ্নটা অ্যাকচুয়ালি তৃণমূল পূরণ করেছিল। তো ফলে যেভাবে পশ্চিমবাংলার এগোনো উচিত ছিল, এবং আমি নিজে গ্রামের ছেলে, আমি দেখেছি যে গ্রামের অর্থনীতি কিভাবে দিনের পর দিন খারাপ হয়েছে, শিক্ষা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে, স্কুল থেকে পড়াশোনার চল উঠে গেছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয়েছিল যে এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে একটাই পথ, বিজেপি বা বিজেপির যে জাতীয়তাবাদী রাজনীতি, সেই রাজনীতিটাই পথ। তো সেই থেকেই আমার বিজেপির রাজনীতি করা, এবং ধীরে ধীরে বিভিন্ন দায়িত্ব পেয়েছি, বিভিন্ন দায়িত্বের মধ্যে দিয়ে পালন করে চলেছি এখনো। আচ্ছা, এই বিরোধী পক্ষ থেকে রাজনীতি করা মানে কতটা চ্যালেঞ্জিং ছিল? দেখুন, রাজনীতি এমনই একটা জিনিস, সেখানে যত বেশি চ্যালেঞ্জ থাকবে তত বেশি আপনি শিখবেন। যেদিন চ্যালেঞ্জ, আপনি যদি প্রথম থেকেই ক্ষমতার রাজনীতি করেন, তাহলে তখন ওই আপনাকে হয় পুলিশের 33টা গাড়ি নিয়ে ঘুরতে হবে অভিষেক ব্যানার্জির মতো, আর যখন পুলিশের গাড়ি থাকবে না তখন ডিম খাওয়ার ভয়ে আপনাকে বাউন্সার নিয়ে ঘুরতে হবে। আমি তো শুনেছি অভিষেক ব্যানার্জি নাকি ভয়ে বাড়িতে বারমুডা পরছেন না আজকাল। যে বিভিন্ন জায়গায় উনি দেখছেন যে বারমুডা পরে ওনার সাঙ্গপাঙ্গ অনেককে ঘুরতে হচ্ছে, কিসব পুষ্পা চুপসা কিসব ছিল তারা এখন বারমুডা পরে ঘুরে বেড়াচ্ছে। তো বিরোধী রাজনীতিটাই কিন্তু রাজনীতি। আপনি যদি এবারেও ফলাফল দেখেন, তৃণমূলের মধ্যেও আপনি দেখুন সেই অংশটাই কিন্তু বেশিরভাগটা জিতেছে যারা বিরোধী রাজনীতিটা করেছে। তাদের রাজনীতির সাথে আমার মতভেদ চূড়ান্ত। আমি কোনোদিনই তাদের রাজনীতি এবং মানে তৃণমূলের যে রাজনীতি, করে খাওয়ার রাজনীতি বা পাইয়ে দেওয়ার রাজনীতি, সেই রাজনীতিকে আমি কোনোদিনই সমর্থন করি না, করবও না, করতে পারবও না। কিন্তু তার মধ্যেও আপনি দেখুন অশোক দেব দীর্ঘদিনের বিরোধী রাজনীতিক, তিনি কিন্তু এই পরিস্থিতির মধ্যেও জিতেছেন। ববি হাকিম তিনিও জিতেছেন। তো বিরোধী রাজনীতি আপনাকে রাজনীতি শেখায়, বা রাজনীতি মানে আসলে তো রাজনীতি মানে কয়লা বালির টাকা নিজের বাড়িতে ঢুকিয়ে নিয়ে একটা প্রাসাদ হাঁকানো নয়, সেখানে বাড়িতে লিফট লাগানো নয়। রাজনীতি মানে তো মানুষের পাশে দাঁড়ানো, মানুষের উন্নতি করা, মানুষের উন্নতির কথা ভাবা, একটা মাফিয়া সাম্রাজ্য গড়ে তোলা নয়। তো সেই কাজটা মানে হাতে খড়িটা আমার মতে সব থেকে ভালো হয় বিরোধী রাজনীতি করে। এই যে আপনি বললেন যে তোলাবাজি বা এই যে যেরকম কয়লা বালির টাকা, এরকম আমরা অনেক জায়গায় দেখেছি যে সিন্ডিকেট রাজ চলতো। তো সেইটা কি মনে হয় যে এখন কতটা সেটা আমরা মানে সিন্ডিকেট মুক্ত বা এই তোলাবাজির থেকে আমরা মুক্তি পাবো? দেখুন, একজন নেতা আছেন, নাম করেই বলছি, সব্যসাচী দত্ত, মাঝে একটা সময় বিজেপিতে এসেছিলেন। 2016 সালে তিনি অর্ণব গোস্বামীকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, বলেছিলেন যে নিউ টাউনে যদি সিন্ডিকেট না থাকে সরকার নড়ে যাবে, সরকার পড়ে যাবে। এবং আমার বেশ মনে আছে তিনি যখন বিজেপিতে আসেন তখন তার বক্তব্য ছিল নিউ টাউন এলাকায় নাকি ভোট তার নামে হয়, যেহেতু তিনি ওই সিন্ডিকেটটা চালান। দেখুন, আমরা যুব সমাজকে কোনো রোজগার দিতে পারলাম না, এবং তার বদলে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য তাদেরকে সিন্ডিকেটবাজির পথ দেখিয়ে দিলাম, এবং সেই পথে গিয়ে দেখা গেল যে পশ্চিমবাংলায় কলকারখানা এলো না, যা কলকারখানা ছিল সেটা উঠে গেল। দক্ষিণ 24 পরগনা আইএফবির কারখানা ছিল, আর বোধহয় যদি আর একটা টার্ম মানে তৃণমূল থাকতো তাহলে আইএফবির কারখানাটা উঠেই যেত। আইএফবিকে কিভাবে জোর করে তাদেরকে চাপ দিয়ে ইলেকটোরাল বন্ড তাদেরকে দিতে বাধ্য করা হয়েছে তৃণমূলের, সেটা আমরা তো দেখেছি, জানি, কাগজেও বেরিয়েছে। তো আজকে আপনি দেখুন যে কটা রাজ্যে বিজেপি আছে, আজকে ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে বিজেপি। ইস্টার্ন ইন্ডিয়াতে যদি আপনি ধরেন অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, 3 জায়গাতেই বিজেপি। তো দেখুন কোনো মানে বাকি 2 বিহার বা আসাম বা উড়িষ্যা, আপনি কি সেখানে কোনো তোলাবাজি, সিন্ডিকেট এগুলো দেখতে পান? আজকে বরং দেখুন ভুবনেশ্বর, আমার বলতে দ্বিধা নেই, শহর হিসেবে কলকাতার থেকেও অনেক জায়গায় এগিয়ে গেছে। আমরা এখনো হয়তো পুরনো লিগ্যাসি সেটা খানিকটা চুঁইয়ে পড়ছে বলে আমরা নিজেদেরকে মেট্রো সিটি বলতে পারছি, কিন্তু 1 ঘন্টার বৃষ্টিতে যেভাবে জল জমে যায়, যেভাবে বছরে 2 থেকে 3টে বাড়ি ভেঙে পড়ে মানুষ মারা যাচ্ছে, তাতে আমরা নিজেদেরকে মেট্রো সিটি বলতে পারি কিনা আমার সন্দেহ আছে।
তো আপনি বাকি দেখুন, আপনি মহারাষ্ট্র দেখুন, আপনি গোয়া দেখুন, হুম বা আপনি মধ্যপ্রদেশ রাজস্থান দেখুন, লোকের হাতে দেখুন, লোককে কাজ দিতে হবে। হুম লোককে আপনি যদি আমি এটা বিশ্বাস করি, আপনি যদি লোককে সৎ পথে রোজগারের রাস্তা দেখাতে পারেন, রাস্তা দিতে পারেন, তাহলে কেউই অসৎ পথের রোজগার চাইবে না। তো 99% মানুষ সেটা চাইবে না। আমরা তো এখানে দেখিয়েছি রোজগারের মাধ্যম হচ্ছে সিন্ডিকেট, রোজগারের মাধ্যম হচ্ছে ডিয়ার লটারি, রোজগারের মাধ্যম হচ্ছে কাউন্সিলরের চামচাউগি। একদম। তো আজকে দেখুন, সেই রত্নাকরকে তাকে জিজ্ঞেস করেছিলেন বাল্মীকি যে তোমার পাপের ভাগ কে নেবে? আমার স্ত্রী পুত্র তারা নেবে, আমি তাদের জন্য করেছি। তিনি তাদেরকে জিজ্ঞেস করতে গেছিলেন যে তারা নেবে কিনা, তারা বলেছিল তারা নেবে না। আজকে ঠিক তেমনি যারা চুরি করেছেন তাদের ডিমের ভাগ আর কেউ তো নিতে রাজি না, তাদের ডিম তাদেরই খেতে হবে। তো সেই ডিম খাওয়ার এবং খাওয়ানোর রাজনীতি বিজেপি এ রাজ্যে হতে দেবে না, করবে না। কাজেই সিন্ডিকেট, তোলাবাজি এগুলো চলবে। মানুষ তো এই পরিবর্তন আনলো, তো এই পরিবর্তনের ফলে মানে রাজ্যবাসী কি কি সুবিধা পাবে? দেখুন, একটা সুবিধা তো অলরেডি দেখতে পাচ্ছেন যে তোলাবাজি, সিন্ডিকেটবাজি বন্ধ হয়ে গেছে। হুম ডায়মন্ড হারবার মডেল মানে আর পুষ্পা নয়। ডায়মন্ড হারবার মডেল বা ফলতা মডেল মানে এখন সেখানে 100 বেডের হসপিটাল, হুম শ্মশানে ইলেকট্রিক চুল্লি নয়। হুম তো এই পরিবর্তনটা তো চোখের সামনেই দেখতে পাচ্ছেন। মিড ডে মিলের বরাদ্দ ছিল 6 টাকা 72 পয়সা, সেটা বেড়ে 10 টাকা করা হয়েছে। এছাড়াও পাইলট প্রজেক্ট হিসেবে ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে, কারণ ইসকন অনেক সিএসআর ফান্ড পায়, সেক্ষেত্রে হয়তো তারা সেরকমভাবে ফান্ড পেলে 10 টাকার বেশিও বরাদ্দ করতে পারে সিএসআর ফান্ড থেকে। আপনি দেখুন যে মেট্রোর যে কাজ, চিংড়িহাটার কাজ, এটা সামান্য কাজ, 5 দিনের কাজ ছিল, সেটাকে 3 বছর ধরে আটকে রাখা হলো। এতদিনে হয়তো মেট্রো লাইনটা চালু হয়ে যেত। সেই কাজটা দেখুন সরকার পাল্টানোর পরে আপনি বুঝতেই পারলেন না যে কাজটা হয়ে গেল। তো এই পরিবর্তনগুলো তো দেখতেই পাচ্ছেন। এছাড়া আরও পরিবর্তন আপনি দেখবেন, ইন্ডাস্ট্রির ক্ষেত্রে আপনি দেখতে পাবেন আগামী দিনে পরিবর্তন, জমি অধিগ্রহণ নীতি তার পরিবর্তন দেখতে পারবেন। এবং যে সব থেকে যে পরিবর্তনটা হবে, আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, যে শাসকের আইন চলবে না, আইনের শাসন চলবে। এবং সেখানে আরজিকর, কসবা ল কলেজ এরম ঘটনা ঘটবে না। এবং ধর্ষণ যেহেতু প্রিভেন্টিভ অপরাধ নয়, ধর্ষণ একটা সামাজিক ব্যাধি, সেখানে হলেও কোনো আমাদের মুখ্যমন্ত্রী কখনো এটা বলবেন না যে দেখতে হবে ওটা লাভ অ্যাফেয়ার ছিল কিনা, মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা, বা আমাদের মুখ্যমন্ত্রী কখনো বলবেন না যে এটা কাস্টমারের সাথে রেটের প্রবলেম ছিল। তো এই জিনিস আপনি আমাদের সরকারে পাবেন না। মেয়েরা অনেক সম্মান নিয়ে, অনেক সুরক্ষার সাথে তারা চলাফেরা করতে পারবেন। একদমই তাই। আরেকটা জিনিস, যে এই যে বললেন যে ইসকন দায়িত্বে রয়েছে, তো আমরা তো বাঙালি মানেই মাছে ভাতে বাঙালি, আমরা এটা জানি। তো আগে তো স্কুলগুলোতে মিড ডে মিলে ডিম দেওয়া হতো, তাহলে কি বাচ্চারা ডিম থেকে বিরোধী থাকছে, মানে না, পাবে দেখুন, না? ডিম এখন একটা পশ্চিমবাংলার মানে মূল বিষয়। রাজনীতির মূল উপজীব্য হয়ে গেছে। তো আজকে দেখুন, ডিম দেওয়া হতো, সেই ডিমটা কতটা দেওয়া হতো? অধিকাংশ স্কুলে আধখানা ডিম দেওয়া হতো। আধখানা ডিমে কি প্রোটিন থাকে? দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা তো বিভিন্ন সময় খবরে দেখেছি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলি, আমার মনে আছে কালনায় একটি স্কুলে, সেখানে মিড ডে মিলে বিষাক্ত খাবার খেয়ে 45টি বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল। আমরা দেখেছি কখনো মিড ডে মিলের খাবারে সাপ পাওয়া যাচ্ছে, কখনো ব্যাঙ পাওয়া যাচ্ছে, কখনো মরা ইঁদুর পাওয়া যাচ্ছে। এগুলো তো হয়েছে, ঘটনা তো অস্বীকার করা যায় না। শুধু তো পুষ্টি শুধু ডিমেই তো আসে না, হাইজিনও তো দরকার হয়। অবশ্যই। এবং ডিমের একটা ডিম প্রোটিন কত থাকে? আমার ধারণা 7 থেকে 8 গ্রাম প্রোটিন থাকে। তো সেই জায়গায় যদি পনির দেওয়া হয় সেম প্রোটিনের, কারণ এখানে তো এমন নয় যে ডিমের বদলে আমি পনির দিচ্ছি মানে, বা রাজমা দিচ্ছি বা কাবুলি চানা দিচ্ছি মানে আমি প্রোটিনটা কমিয়ে দিচ্ছি। মিড ডে মিলের জানবেন সেখানে ক্লাস এবং বয়স অনুযায়ী নির্দিষ্ট ক্যালোরি এবং প্রোটিন তার মাপ দেওয়া থাকে। সেই মাপ অনুযায়ী
খাবার ডিস্ট্রিবিউট করা হয়। এবার আসলাম যে কথাটা হাইজিন। আজকে দেখুন ইসকনের যে ইনফ্রাস্ট্রাকচার আছে, অক্ষয় পাত্র ফাউন্ডেশন, এরা এই মুহূর্তে বিশ্বের সর্ববৃহৎ এনজিও চালিত মিড ডে মিল প্রদানকারী সংস্থা, এবং বহু কোম্পানি আছে তাদের সিএসআর ফান্ড এতে দেয়। এদের যে কিচেনগুলো আছে, কিচেনগুলো ফুললি অটোমেটিক কিচেন। কলকাতায় প্রথম 1800টা স্কুলে পাইলট প্রজেক্ট হিসেবে চালু হচ্ছে। তো সেই হাইজিনের ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। এবং এরা আজকে ইসকন প্রায় 500 কোটি মিল তারা সার্ভ করে, আমি যদি খুব ভুল না হই। তো যারা এত বড় একটা কর্মকাণ্ড চালাচ্ছে তাদের অভিজ্ঞতা নিশ্চয়ই কম নয়। দ্বিতীয় বিষয় হলো যে আমাদের বাচ্চাদের হাইজিনের দিকটাও খেয়াল রাখতে হবে, তাদের হাইজিন যেন কম না হয়। তৃতীয় যে বিষয়টা হলো যে বাচ্চাদের আমি যে খাবারটা দেবো সেই খাবারের মানটা তো ঠিক থাকতে হবে। আমি সপ্তাহে একদিন একটা মানে এতদিন কিভাবে হতো, 6 টাকা 72 পয়সায় তো ডিম হয় না, একটা ডিমের দামই 7 টাকা। তাহলে কিভাবে দেখানো হতো না, স্কুলে যত স্টুডেন্ট আসতো সেই স্টুডেন্টটা বাড়িয়ে দেখানো হতো। ফলে অ্যাকচুয়াল স্কুল ছুট কতজন হচ্ছে সেই হিসেবটা কিন্তু পাওয়া যাচ্ছিল না, যে তারা হয়তো স্কুল ছুট হয়ে গেছে কিন্তু তাদের অ্যাটেন্ডেন্স দেখানো হচ্ছে যাতে ওই ডিমের টাকাটা ব্যবস্থা করা যায় বাচ্চাদের। কারণ ওই টাকায় সম্ভব না, গ্যাসের দাম বাড়ছে, গ্যাস যুদ্ধের কারণে গ্যাস, চালের দাম বাড়ছে, অন্য সবজির দাম বাড়ছে, ফলে সম্ভব নয়। তো সেই জায়গা থেকে নানা রকমভাবে স্কুলের হেডমাস্টারদের বা টিচারদের ম্যানেজ দিতে হতো। তো সেই ম্যানেজ দেওয়ার ব্যাপারটা আর চলে গেল। ম্যানেজ দেওয়ার ব্যাপারটা যখনই চলে গেল, মিড ডে মিল ঘিরে যে দুর্নীতি, সেই দুর্নীতির জায়গাটাও চলে গেল। তো পুরো বিষয়টাকে ভাবতে হবে না, এখানে শুধুমাত্র আমি ডিম খেলেই পুষ্টি হয়। আজকে তো দেখুন, তাহলে ডিম খেলে তো কোলেস্টেরলও হয়। আজকে ডিম তো তৃণমূলের নেতারা যথেষ্ট খাচ্ছেন, তারা তো প্রোটিনের তাদের কমতি ছিল না, তারপরেও তারা এত চুরি কেন করেছেন? আজকে দেখুন, একটা জিনিস আমাদের ভাবতে হবে যে পশ্চিমবাংলায় কেন আজও এত পরিবার রয়ে গেছে যাদের শুধুমাত্র স্কুলের ডিমের ওপরেই ভরসা করতে হচ্ছে। যারা বলছে যে ডিম কেন বন্ধ হয়ে যাবে, তার আগে এই উত্তরটা দিক, কেন পশ্চিমবাংলায় এত বিপুল পরিমাণ পরিবার এখনো রয়ে গেছে যাদের আর্থিক অবস্থা এরকম নয় যে তারা সপ্তাহে একটা ডিম তাদের বাচ্চাকে কিনে খাওয়াতে পারবে। এই প্রশ্নটার উত্তরটাও তো পাওয়া জরুরি তাদের থেকে। একদমই তাই। আচ্ছা, আমরা অনেকেই শুনে থাকি যে বিজেপি মানেই মানে বাঙালি বিরোধী, এইটা আপনি কি মনে করেন? কে বলে? আমরা শুনি, মানে অনেকের থেকেই শোনা যায়। কাদের কাছ থেকে শুনছেন? আপনি যদি শতরূপ ঘোষ বা মমতা ব্যানার্জি বা গর্গ চ্যাটার্জির থেকে শোনেন তাহলে তো এটাই শুনবেন। কিন্তু আপনি যদি আমাদের হিস্ট্রি দেখেন, বিজেপি শুরু থেকে শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে জনসংঘ। তো শ্যামাপ্রসাদ মুখার্জির হাত ধরে যে পার্টির শুরু, সেই পার্টি কি করে বাঙালি বিরোধী হয়? এবং যারা তথাকথিত বাংলা প্রেমী, বাঙালি প্রেমী, তারা কেন বাঙালির কিছুমাত্র উন্নতি করতে পারলো না এতগুলো বছরে? তো বিজেপিকে বাঙালি বিরোধী প্রমাণ করার থেকে আমার মনে হয় ফার বেটার হবে যে তারা আগে নিজেদের দিকে তাকান, যে তারা বাঙালির জন্য কি করেছেন। তারা বাঙালির জন্য দিয়েছেন পরিযায়ী শ্রমিক, তারা বাঙালির তরফ থেকে সারা ভারতবর্ষকে দিয়েছেন বাড়ির কাজের লোক, তারা বাঙালিকে দিয়েছেন হাজার হাজার বেকার, তারা বাঙালিকে দিয়েছেন হাজার হাজার হকার, যারা পেটের দায়ে কিছু না পেয়ে হকারি করছেন। তারা তৈরি করেছেন সিন্ডিকেট রাজ, তারা তৈরি করেছেন তোলাবাজ। তো বিজেপি বাঙালি বিরোধী না বিরোধী নয়, এটা মানে নিয়ে প্রশ্ন করার আগে তারা একটু নিজেদের নিয়ে ভাব। দ্বিতীয় কথা, বন্দে মাতরম কার লেখা? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সেই বন্দে মাতরম কেন আধখানা গাওয়া হতো? সেটা বাঙালির অপমান ছিল না? সেটাও তো বাঙালির অপমান ছিল। তো সে জায়গায় বিজেপি তো সেটা পুরো গাওয়ার আইনটা আনলো সার্ধশতবর্ষে। আজকে বাঙালি বলতে তো শুধুমাত্র জ্যোতি বসু বা মমতা ব্যানার্জি নন, বাংলা নিজের মেয়েকে চেয়েছিল, এই আওয়াজ দিয়ে তো 2021-এর ভোট জিতেছিলেন মমতা ব্যানার্জি। কিন্তু আরজি করের অভয়া কি বাংলার মেয়ে ছিল না? হাঁসখালিতে যে নাবালিকা মেয়েটিকে ধর্ষণ করে তাকে পুড়িয়ে দেওয়া হলো, তার মৃতদেহ তৃণমূলের নেতার ছেলে,
সে বাংলার মেয়ে ছিল না। আজকে কামদুনির মেয়েটি বাংলার মেয়ে ছিল না, এরাও তো বাংলার মেয়ে ছিল। এদের মায়েরা কি তাদের মেয়েদেরকে চাননি? তারাও তো চেয়েছিলেন যে তাদের সন্তান থাকুক দুধে ভাতে, কিন্তু সেটা কেন হলো না? তো বাঙালি বিরোধী তো আমি বলবো তৃণমূল এবং সিপিএম, কারণ তাদের থেকে বেশি তো বাঙালির ক্ষতি কেউ করেনি। তারা তো আপাতমস্তকভাবে বাংলার ক্ষতি করেছেন। আজকে আপনি দেখুন, সিপিএম এর আপনি যদি দেখেন, একগুচ্ছ নেতা, তারা নাকি তরুণ তুর্কি, তাদের আবার নানান রকম উপাধি আছে, ক্যাপ্টেন, ভাইস ক্যাপ্টেন, কর্নেল, কমরেড। কেউই মানুষের কে তাদের কথা বোঝাতে পারেন না তারা। কেউই তারা নিজেরা কোনো উপার্জন করেন না, নিজেরা স্বাবলম্বী নন। প্রত্যেকেই কেউ বাবার টাকায় গাড়ি চাপছেন, তো কেউ বউয়ের টাকায় গাড়ি চাপছেন। এই যদি পরিস্থিতি হয়, তো তারা বাঙালি নিয়ে কি বলবে? আজকে বিজেপির থেকে বেশি বাঙালির স্বার্থ আর কেউ দেখেনি। আজকে দেখুন, স্বাধীনতার এত বছর পরে 2019-এ সিএ চালু হলো। সিএতে সব থেকে বেশি উপকৃত কারা বলুন? পাঞ্জাবি বা এরা তো নয়। তারা তো আর কতটুকুনি আছে, আফগানিস্তান বা এইসবে কতটুকুনি বেঁচে আছে? তার থেকে তো প্রচুর বেশি উদ্বাস্তু আজও চলে আসছে বাংলাদেশ থেকে। তো সব থেকে বেশি উপকৃত তো বাঙালি সিএর জন্য। তো তাহলে বাঙালি বিরোধী যাকে বলা হচ্ছে, বাঙালির কথা তো সেই ভাবলো যখন সিএ চালু করলো। আপনার আজকে এগুলো কি জানেন তো, এগুলো হচ্ছে বেসিক্যালি মানে একটা দেশ বিরোধী বা দেশকে ভাগ করার একটা চক্রান্ত। আপনি দেখুন, মানে বিহারিদের বলা হচ্ছে বহিরাগত, অথচ ইউপি বিহার থেকে ঠিক কতজন এখানে এসে আছেন মুসলিম, তাদেরকে তো বহিরাগত বলা হচ্ছে না। খালি বিহার ইউপির হিন্দুরাই বহিরাগত। আজকে এখানে তো এটা এখন নন ফ্যাক্ট। দেখুন, আমরা বলছি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করছে যে জামাতের টাকা তৃণমূলের ফান্ডিং এসছে এবং চিট ফান্ডের টাকা বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার জন্য ব্যবহৃত হয়েছে। আমরা অভিযোগ করছি না, তৃণমূলের সাংসদ তিনি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে লোকসভার স্পিকারকে চিঠি দিয়েছেন। আজকে দেখুন, আমরা বলছি না, তৃণমূল বলছে যে মহুয়া মৈত্র তৃণমূলের সাংসদ, তিনি টাকার বিনিময়ে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচার করেছেন। তো এই যাদের পরিস্থিতি, তারা আর বাংলা নিয়ে কি কথা বলবে? তারা আগে নিজেদের দিকে তাকাক, তারা আয়নার দিকে দেখুক আগে। আচ্ছা, এই যে হকার উচ্ছেদ নিয়ে এত তোলপাড় হচ্ছে, তো এইটা কি মনে হয়, এর কোনো বিকল্প সুবিধা তারা পাবে? এখন বিকল্পটা কাকে দেবে? যে কেউ গিয়ে একটা জায়গা দখল করে বসে গেল এবং বসে গেল দিয়ে বললো যে আমি এখানে বসে আছি এত বছর, তাহলে আমার এখানে অধিকার জন্মে গেছে, এটা তো হতে পারে না। আজকে হকার এলো কিভাবে? দেখুন, দুভাবে এসেছিল। এক হচ্ছে সিপিএম আমলে যখন কলকারখানা বন্ধ করা হয় ইউনিয়নবাজি করে, সিপিএম তখন সেই কলকারখানার শ্রমিকদের একটা করে হকারের কার্ড ধরিয়ে দেওয়া হয় এবং তারা বিভিন্ন যে রেলের লাইনগুলো রয়েছে, বর্ধমান হাওড়া কড লাইন, মেন লাইন, বনগাঁ লাইন, শিয়ালদা থেকে বিভিন্ন যে জায়গাগুলো ট্রেন যায়, তারা সেখানে হকারি শুরু করলেন। একটা করে তাদেরকে সিপিএম তাদের একটা করে সংগ্রামী কার্ড ধরিয়ে দেওয়া হলো। যে লোকটি কারখানায় মেশিন চালাতো সে ট্রেনে দিলখুশ বেচতে লাগলো বা সোনপাপড়ি বেচতে লাগলো। এই একটা এলো। আর একটা হকার এসেছিল কিভাবে না, যখন 47 এবং 71-এ বিপুল পরিমাণ উদ্বাস্তু আসে, তারা অন্য কোনো জীবিকা যেহেতু তাদের সংস্থান ছিল না, তারা বিভিন্ন রেল স্টেশনগুলোর পাশে বসে হকারি করেছিলেন এবং দোকান খুলেছিলেন। আজকে দেখুন, দু রকম হকার আছে। এক হচ্ছে যারা রেলের বৈধ হকার, রেলের কাছ থেকে তারা লাইসেন্স নিয়ে তারা ব্যবসা করছে। আর এক হচ্ছে যারা বসে গেছে। আমরা যাদবপুরে কি দেখলাম, যখন বলা হলো গরিব মানুষের রুটি রুজি কেড়ে নেওয়া হচ্ছে, তারপরে সেখানে কি দেখা গেল না, বিল্ডার্সের দোকান। সেখানে দেখা গেল তৃণমূল এবং সিপিএম এর পার্টি অফিস। আচ্ছা, বিল্ডার্সের দোকানটাও কি হকার? ওটাও কি লোকে অফিস ফেরতা 2 কেজি বালি নিয়ে বাড়ি চলে যায়, নাকি 2টো ইট নিয়ে বাড়ি চলে যায়? তো আজকে অবৈধ যারা, তারা বিকল্পের আশা করবেন না।
আপনার যদি হকারি করতে হয়, কেন্দ্র সরকারের স্কিম আছে হকারদের জন্য, সেই স্কিমের আওতায় আপনি লোনও পেতে পারেন। নির্দিষ্ট বিধি আছে যে আপনাকে নির্দিষ্ট গাড়িতে, নির্দিষ্ট রঙের গাড়িতে, ঠেলা গাড়িতে যাতে প্রয়োজন হলে সরানো যায়, সেইভাবে আপনি ব্যবসা করুন, অবশ্যই সরকার সহায়তা করবে। কিন্তু আপনি কোনো অবৈধ কাজ করবেন এবং তারপরে বলবেন যে আমাকে বিকল্প ব্যবস্থা করে দিতে হবে, তা তো হয় না। আজকে কেউ কারোর বাড়ি দখল করে ফেলবে, এটা পশ্চিমবাংলায়, কলকাতায় একটা বিপুল সমস্যা। ভাড়াটে তারা উঠতে চায় না, দখল করে বসে গেল। তো সেখানে তাহলে আপনাকে বিকল্প দিয়ে তারপরে বাড়ি মালিককে করতে হবে, এটা কি আইনি? আজকে আপনার বাড়ির সামনে যদি কেউ বসে পড়ে, তারপরে আপনি তাকে ওঠাতে বললে সে বলবে যে আমায় আগে বিকল্প ব্যবস্থা দিন তবে আমি উঠবো, এটা কি কোনো কথা হলো? কোনো যুক্তি হলো? কোনো যুক্তি তো নয়। ব্যবসা করুন অবশ্যই, কাউকে ব্যবসা করতে আটকাচ্ছি না, কিন্তু নির্দিষ্ট বিধি মেনে আইনিভাবে ব্যবসা করুন। বিজেপি মানেই ধর্মান্ধ সাম্প্রদায়িক, এটাই কি সত্যি নাকি এর বাইরেও কিছু সত্যি আছে? ধর্মান্ধ সাম্প্রদায়িক মানে আপনি কি বলতে চাইছেন? বানতলার ঘটনা মনে আছে? বানতলায় অনিতা দেওয়ান, তার ধর্ষণ কেন ঘটেছিল? তিনি সেই এলাকায় জন্ম নিয়ন্ত্রণের প্রচার করছিলেন। কাদের মধ্যে করছিলেন? একটি বিশেষ সংখ্যালঘু শ্রেণী মুসলিমদের মধ্যে প্রচার করছিলেন। সেই কারণে তাকে ধর্ষিত হতে হয়েছিল এবং সেই ধর্ষণে পুরোপুরি সহযোগিতা ছিল কাদের? তৎকালীন বামফ্রন্ট গভর্নমেন্টের। জ্যোতি বসুকে এ নিয়ে প্রশ্ন করা হলে উনি বলেছিলেন হতেই তো পারে। জীবনতলার ঘটনা মনে আছে? বাস বোঝাই বরযাত্রী যাচ্ছিল, তাদেরকে ধর্ষণ করা হয়েছিল। অভিযুক্ত কারা ছিল? ধর্মান্ধতা শুধুমাত্র নিজের সংস্কৃতি, নিজের দেশ, নিজের ঐতিহ্য নিয়ে কথা বললে যদি ধর্মান্ধতা হয়, তাহলে তো আমাদের দেশের যে ভাবনা, ভারতীয়ত্বের যে ভাবনা, সেই ভাবনাটাই থাকতো না। বিজেপি হিন্দুদের পক্ষে বলে, কিন্তু বিজেপি অন্য। আজকে দেখুন আমাদের এই বিধানসভায় 208 জন আমাদের বিধায়ক, তার মধ্যে তো খ্রিস্টানও আছেন, বৌদ্ধও আছেন। তারা কি সংখ্যালঘু নন? আজকে যখন মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী, কথাটা বলতেও ভালো লাগলো, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তিনি যখন মঞ্চ থেকে বলেন যে একটা কমিউনিটি আছে না, 1 মিনিটে ঘিরে ধরলে বুঝতে পারবেন, আমি বলেছিলাম তো, সেটা সাম্প্রদায়িকতা নয়। যখন বেলডাঙার ঘটনা ঘটে, সেটা সাম্প্রদায়িকতা নয়। মুর্শিদাবাদে যখন হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, তাদেরকে খুন করা হয় শুধুমাত্র একটাই অপরাধে, যে তারা ঠাকুর তৈরি করতেন, মূর্তি তৈরি করার কারিগর ছিলেন, সেটা সাম্প্রদায়িকতা নয়। যখন আপনি 3 তালাকের মানে 3 তালাক, যে ইনস্ট্যান্ট 3 তালাক, ফোনের মধ্যে কেউ কাউকে তালাক দিয়ে দেয়া হলো, সেটাকে রদ করা হলো, তার সেই আইনের বিরোধিতা করেন, সেটা সাম্প্রদায়িকতা নয়। আজকে রামনবমী সাম্প্রদায়িকতা, আর মহরমে ডিজে বাজানো সেটা সাম্প্রদায়িক সম্প্রীতি। আজকে রেস্টুরেন্টে আপনি লিখে রাখছেন হালাল সার্টিফাইড, তাহলে কেন ঝটকা সার্টিফাইড লেখা থাকবে না? আমি তো নাও চাইতে পারি হালাল খেতে, আমারও তো অধিকার আছে হালাল না খাওয়ার। কারুর যেমন হালাল খাওয়ার অধিকার আছে, আমার হালাল না খাওয়ার অধিকার আছে। এবং দেখুন এদের সাম্প্রদায়িকতা কতটা গভীরে, যে অক্ষয় পাত্র ফাউন্ডেশন ইসকন দ্বারা পরিচালিত, তারা স্কুলে খাবার দেবে, সেখানে তার বিরুদ্ধে তাদের যুক্তি হচ্ছে যে মুসলিম ধর্মগোষ্ঠীর শিশুরা সেই খাবার নাও খেতে চাইতে পারে। মানে তারা চাইতে পারে কি না পারে, তার আগেই আপনি বলে দিচ্ছেন যে তারা না খাবে না। তাহলে সাম্প্রদায়িকটা কে? আজকে খাবারের মধ্যেও আপনারা ধর্ম খুঁজে পাচ্ছেন, আর বিজেপিকে বলছেন সাম্প্রদায়িক, বিজেপি ধর্মান্ধ। তো আগে নিজেদের দিকে তাকান। আজকে মোহাম্মদ সেলিম, তিনি তার ছেলের বিয়ের কার্ড ছাপছেন, সেখানে তিনি তার উপাস্যকে স্মরণ করছেন, সেটা ধর্মনিরপেক্ষতা। আর আমি যদি বলি জয় শ্রীরাম, সেটা ধর্মান্ধতা তো নয়। রাম তো ভারতবর্ষের আত্মার মধ্যে আছেন, তাহলে তো আমাদের তুলসীদাসী রামায়ণ অস্বীকার করতে হয়। তাহলে তো রামধনু পাল্টে মাঝে পশ্চিমবঙ্গ সরকার, তৃণমূল সরকার করেছিল না রংধনু, রামের নাম নেবে, তাহলে শ্রীরামপুর,
রামগড় এসব পাল্টে, তাহলে শোলে সিনেমাটাকেই পাল্টে দিতে হয়, রামগড়ের নাম পাল্টে রংগড় করে দিতে হয়। তো ধর্মান্ধতা যারা বেশি সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মনিরপেক্ষতার কথা বলেন, অ্যাকচুয়ালি এদেশে তারাই বেশি ধর্মান্ধ। এই দেখবেন আগামী সপ্তাহে পশ্চিমবাংলা বিধানসভায় ইউসিসি আনা হবে, ইউনিফর্ম সিভিল কোড, অভিন্ন দেওয়ানি বিধি। আপনি দেখে নেবেন কারা বিরোধিতা করে। আপনি তারপরে ভাববেন যে যারা অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করে তারা ধর্মান্ধ, নাকি যারা অভিন্ন দেওয়ানি বিধি আনতে চায় তারা ধর্মান্ধ। আপনি নিজেকে প্রশ্ন করবেন, আপনি উত্তর পেয়ে যাবেন। পশ্চিমবঙ্গ দিবস কেন পালন করা হবে? তাহলে বলুন, স্বাধীনতা দিবস কেন পালন করা হয়? আমরা তো ৭৫ বছর আগে স্বাধীন হয়ে গেছি, তারপরেও আমরা কেন স্বাধীনতা দিবস পালন করছি? শুধু আমরা করি না, বিশ্বের সব দেশ করে। প্রজাতন্ত্র দিবস কেন পালন করা হয়? আজকে পশ্চিমবঙ্গ দিবস পশ্চিমবাংলার জন্য তো একটা ঐতিহাসিক দিন বটেই। আজকে যদি পশ্চিমবঙ্গ রাজ্যটি গঠিত না হতো, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নেতৃত্বে তৎকালীন বিধানসভার সমস্ত হিন্দু বিধায়করা তারা ভোট দিয়েছিলেন, তার মধ্যে জ্যোতি বসুও ছিলেন, বিধানচন্দ্র রায়ও ছিলেন, পশ্চিমবঙ্গ প্রস্তাবের পক্ষে তারা ভোট দিয়েছিলেন। আজকে আবার তারাই শ্যামাপ্রসাদকে সাম্প্রদায়িক বলেন। শ্যামাপ্রসাদ সাম্প্রদায়িক হলে তাহলে জ্যোতি বসুও সাম্প্রদায়িক। তো পশ্চিমবঙ্গ দিবস তার একটা গুরুত্ব তো রয়েছে। প্লাস দেখুন, এখনো কি পশ্চিমবাংলার যে কারণে পশ্চিমবঙ্গকে তৈরি করা হয়েছিল, অর্থাৎ বাঙালি হিন্দুর হোমল্যান্ড, তাদের ভূমি, যে ভূমিতে দাঁড়িয়ে আমরা আমাদের উত্তরাধিকার, ধর্ম তো শুধুমাত্র কিছু আচার আচরণ, কিছু বিচার উপাচার নয়, ধর্ম তো একটা উত্তরাধিকার, আমার সংস্কৃতি। হিন্দু ধর্ম তো শুধুমাত্র একটা ধর্ম নয়, এটা একটা সংস্কৃতি, এটা কোর্টেরও অবজারভেশন যে একটা ওয়ে অফ লাইফ, জীবনের একটা বিচার। তো সেখানে আমার উত্তরাধিকার যেটা, সেই উত্তরাধিকার আমি পালন করতে পারবো যে মাটিতে দাঁড়িয়ে, সেটাই আমার ভূমি, অর্থাৎ পশ্চিমবঙ্গ। আমার ঐতিহ্য, আমার সংস্কৃতিকে আমি যেখানে রক্ষা করতে পারবো, যেখানে আমি লাউ চিংড়িতে পেঁয়াজ দেবো না শুধুমাত্র আমি নিজেকে হিন্দু নই যেটা প্রমাণ করার জন্য। আজকে দেখুন বাংলাদেশে কি হচ্ছে, সেখান থেকে প্রতিনিয়ত হিন্দুরা অত্যাচারিত হচ্ছে। দীপু দাসকে, তাকে কিভাবে মারা হলো, প্রতিনিয়ত আমরা দেখছি বিভিন্ন ঘটনা ঘটছে সেখানে মহিলাদের সাথে। তার ফলে আজও মানুষ চলে আসতে বাধ্য হচ্ছে। সিএ আনা হয়েছে, আমি একটি সিএ ক্যাম্প চালাই, আমি সবাইকে আমন্ত্রণ জানিয়ে রাখছি যারা এই পডকাস্ট শুনছেন, যে কেউ আমার ক্যাম্পে, মেমারিতে আমার ক্যাম্প চলে, যে কেউ আসতে পারেন আমার ক্যাম্পে। দেখবেন প্রতিদিন রাত্রির 11টা-12টা অবধি প্রায় 150 মানুষের সেখানে ফর্ম ফিল আপের কাজ চলে। এই মানুষগুলো এসছেন কোথা থেকে? বাংলাদেশ থেকে এসছেন উদ্বাস্তু হয়ে। তাদের সঠিক নাগরিকত্বের কোনো উপায় তাদের কাছে ছিল না, যেহেতু তাদেরকে শরণার্থী হিসেবে আলাদা স্বীকৃতি দেওয়া হয়নি। এতদিন কি হচ্ছিল, শরণার্থী এবং অনুপ্রবেশকারী দুজনকেই গুলিয়ে দেওয়া হচ্ছিল, গুলিয়ে দেওয়ার একটা রাজনীতি চলছিল। সিএ সেই জায়গাটায় শরণার্থী এবং অনুপ্রবেশকারীকে আলাদা করে চিহ্নিত করেছে। তো যতদিন ওই সিএ ক্যাম্পের বাইরে লাইন থাকবে এবং যতদিন বাঙালি হিন্দু থাকবে, বাঙালি দুর্গাপুজো থাকবে, বাঙালির দোলযাত্রা থাকবে, শ্রীচৈতন্যদেব থাকবেন, রামকৃষ্ণদেব থাকবেন, বিবেকানন্দ থাকবেন, ঋষি অরবিন্দ থাকবেন, নেতাজি থাকবেন, ততদিন পশ্চিমবঙ্গ দিবসের প্রয়োজনীয়তা অবশ্যই আছে। এবং সেটা ওই পয়লা বৈশাখ একটা আমি করে দিলাম খামখেয়ালিপনার নয়, এগুলো একটা ঐতিহাসিক দিন, একটা ঐতিহাসিক গুরুত্ব আছে। আমি স্বাধীনতা দিবসটা আমি 15ই আগস্টে করি, কারণ সেই দিনই আমি স্বাধীন হয়েছিলাম। আমি 1 জানুয়ারি করে দিতে পারি না। তো সেই কারণে এই গুরুত্ব আছে এবং গুরুত্ব থাকবে এবং প্রয়োজনীয়তাও থাকবে। আচ্ছা, এই নাম বদলের বিভিন্ন প্রস্তাব আসছে, সেটার জন্য একটা কমিটিও তৈরি করা হয়েছে, এটা কতটা সত্যি? এটা তো সত্যি বটেই, নাম বদলের প্রয়োজনীয়তা আছে বলেও আমি মনে করি। কিন্তু এবার আমি মনে করলেই তো হলো না, আমি কালকে আমার বাড়ির সামনের রাস্তাটা আমি মনে করতেই পারি আমার নামে হয়ে যাক, কিন্তু আমি মনে করলেই তো হলো না। কাজেই প্রস্তাব বিভিন্ন আসছে এবং সেই প্রস্তাবগুলো খতিয়ে দেখাও জরুরি। আজকে কলকাতায় লেনিন সরণি রয়েছে, কার্ল মার্কস সরণি রয়েছে। আমি ভাবতেই পারি যে কলকাতার সঙ্গে লেনিনের কি যোগাযোগ বা কার্ল মার্কসের কি যোগাযোগ, কিন্তু হয়তো শতলোক ঘোষ বা দীপশিতা ধরের কাছে
এমন কোনো তথ্য আছে যে লেনিন হয়তো ওইখানের কোনো পাইস হোটেলে খেতেন, বা কার্ল মার্কস হয়তো ওই ফুটপাতের পাশে কোনো চায়ের দোকানে বসে লিকার চা খেতেন। তো তারা সেগুলো যাতে তাদের সাপেক্ষে তথ্য দিয়ে সেই নাম বদলগুলো জাস্টিফাই করতে পারেন, তো সেটা খতিয়ে দেখার জন্যই কমিটি হওয়া জরুরি। কিন্তু হ্যাঁ, আমি মনে করি বিভিন্ন রাস্তার নাম বদলের দরকার অবশ্যই আছে, কারণ আজও কলকাতায় আমার যদ্দূর জানা বিপ্লবী রাসবিহারী বোস, তার নামে কোনো রাস্তা নেই, এবং আরও বহু বিপ্লবী আছেন তাদের নামে কোনো রাস্তা নেই বা কোনো জায়গা নেই। তো সেই জায়গাটায় অবশ্যই আমাদের নজর দেওয়া উচিত। কলকাতাতে কি আবারও মেসি আসার চান্স আছে? কলকাতাতে আবারও কি মেসি আসার চান্স আছে? সেটা তো অরূপবাবু বলতে পারবেন, ওনার বন্ধু, উনি জড়িয়ে ধরে ছবি তোলেন, আমি বলতে পারবো না। এনিওয়েজ, খুব ভালো যাচ্ছে। আপনি তো মোদিজির সাথেও দেখা করেছিলেন, হ্যাঁ। সেই অভিজ্ঞতাটা যদি একটুখানি শেয়ার করেন। ঈশ্বর দর্শন, মানে সত্যি কথা বলতে ওনারকে সামনে থেকে দেখা এমনই একটা আমার কাছে ঈশ্বর দর্শনের মতোই। মানে যে মানুষটাকে দেখে আমার সক্রিয় রাজনীতিতে আসা, মানে যে মানুষটাকে দেখে আমার মা বলেন যে আমার জীবদ্দশায় আমি দেখে যেতে চাই যে পশ্চিমবাংলাতেও বিজেপি আসুক, সেই মানুষটার সামনে যা, মানে আমি সত্যি কথা বলতে বাকরহিত হয়ে পড়েছিলাম। কাজেই যদি বলেন স্মৃতি এ কিছু নেই, ওইটাই আমার কাছে, ওই সামনে থেকে উনি, আমি হাত জোর করে নমস্কার করেছি, উনি প্রতি নমস্কার করেছেন, এটাই আমার কাছে একটা বিরাট পাওনা। মানে আমার ঈশ্বরকে আমি এক হাত দূর থেকে দেখেছি, এর থেকে বেশি আমার কাছে আর কোনো চাহিদা নেই। বাংলা সাহিত্যে দুই প্রথিতযশা সাহিত্যিক, সুনীল গঙ্গোপাধ্যায় এবং প্রফুল্ল রায়। তো লেখক হিসেবে আপনার কাকে পছন্দ? এটা বোধহয় প্রশ্নটা আপনি সিএ এবং পশ্চিমবঙ্গ দিবস নিয়ে ওই জন্য বোধহয় এই দুটো নাম আনলেন। আর অনেকের লেখাই পছন্দ, বিভূতিভূষণ তারানাথ, অনেকের লেখাই পছন্দ, তারাপদ রায় তার লেখাও পছন্দ, তবে এই দুজনের নাম যখন বললেন, পছন্দ বলতে যদি বলেন শুধু সাহিত্য রাজনীতি বাদ দিয়ে, তাহলে দুজনের লেখাই পছন্দ। পূর্ব পশ্চিম প্রায় 7-8 বার পড়া, প্রফুল্ল রায়ের কেয়া পাতার নৌকা সেটাও প্রায় 7-8 বার পড়া। কিন্তু যদি বলেন যে সাহিত্য এবং সাহিত্যের মধ্যে দিয়ে আমাদের জাতির কথা, বাঙালির কথা যদি সঠিকভাবে, তাহলে প্রফুল্ল রায় অবশ্যই বেশি পছন্দের। কারণ প্রফুল্ল রায়ের উদ্বাস্তুদের পরিচয়টা শিয়ালদা স্টেশন থেকে শুরু হয়নি, তাদের শিকড় থেকে শুরু হয়েছে। মানে এই একটা, মানে দেখবেন পাঞ্জাবে সেখানে কিন্তু উদ্বাস্তুদের নিয়ে প্রচুর লেখা হয়েছে। আমরা বাঙালি সাদাত হোসেন মান্টোকে নিয়ে মাথায় তুলে নাচানাচি করি, তাকে মানে বিশাল আমরা সাহিত্যিক বলি, কিন্তু বাঙালির কেউ যদি শিয়ালদা স্টেশন পেরিয়ে গিয়ে মানে যেখান থেকে উদ্বাস্তু মানুষটি আসছেন সেই শিকড় থেকে গল্পটা শুরু করেন, এবং কেন সে চলে আসতে বাধ্য হলো সেই জায়গা থেকে গল্পটা শুরু করেন, তাহলেই আর বামপন্থীদের সেটা পছন্দ হয়। সেই জায়গা থেকে প্রফুল্ল রায় আমার অনেক বেশি পছন্দের। সুনীল গঙ্গোপাধ্যায়কে একদম ছোটবেলায় অন্য চোখে দেখতাম, কিন্তু তারপরে যখন বড় হয়েছি এবং মানে প্রত্যেকটা লাইন অক্ষর বাই অক্ষর পড়েছি, তখন দেখেছি যে কোথাও গিয়ে যেন সাহিত্যিক সুনীলের থেকে বেশি রাজনৈতিক সুনীল আধিপত্য বিস্তার করেছেন তার লেখায়। যেমন পূর্ব পশ্চিমে একটা জায়গায় লেখা হয়েছে যে যখন পাকিস্তানি আর্মি সারেন্ডার করলো, ভারতীয় সেনাবাহিনী নাকি সেখানে লুটপাট চালিয়েছিল। এই ঘটনার কোনো বাস্তব ভিত্তি নেই, কিন্তু তিনি লিখেছেন কারণ তার রাজনৈতিক এজেন্ডা ফুলফিল করার জন্য তিনি লিখেছেন। তিনি মরিচঝাপির কথাও লিখেছেন পূর্ব পশ্চিমে, সে ঘটনাও দেখিয়েছেন, কিন্তু আবার ওই ব্যালেন্স করা এবং নিজের রাজনৈতিক এজেন্ডাও ফুলফিল করেছেন এরকম বিভিন্ন কথা লিখে। তো সেই হিসেবে প্রফুল্ল রায় অবশ্যই বেশি পছন্দের, কারণ তিনি নিজের রাজনৈতিক মতবাদকে কখনোই তার সাহিত্যের উপরে উঠতে দেন। আজকের আলোচনা সত্যি একটু অন্য রকমের হলো, কারণ প্রতিদিন আমরা যেই বিষয়ে পডকাস্ট করি, আজকে একটু আলাদা, একটু ডিফারেন্ট। আশা করি মাঝে মাঝে এরকম আলোচনাগুলো হওয়াটা আপনাদেরও ভালো লাগবে, আর আমি এখানে বসে আমারও ভালো লাগলো আজকের আলোচনা। থ্যাংক ইউ দাদা এখানে আসার জন্য। তোমার কেমন লাগলো এখানে? আমারও খুব ভালো লাগলো, চিনির সাথে চায়ের আড্ডা, সত্যিই টাইমটা এনজয় করলাম, মানে সময়টা কোথা দিয়ে চলে গেল সেটা খেয়ালও করিনি। আশা করি দর্শকদেরও ভালো লাগবে।
হ্যাঁ এবং তাদের মতামত জানার জন্য আমিও মুখিয়ে একদম। থাকবো। একদম। তো এই চিনির সাথে চায়ের আড্ডার পক্ষ থেকে এটা একটা ছোট্ট গিফট আমাদের তরফ থেকে। আশা করি এরপরে আবারও যখন ডাকবো আপনি নিশ্চয়ই আসবেন। অবশ্যই, অবশ্যই। থ্যাংক ইউ সো মাচ।